নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা প্রতিভা বসুর সমুদ্র হৃদয়। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। জ্যাঠামশাই একদিন কোথায় বেরিয়ে বাড়ি ফিরে মাকে ডেকে বললেন, মেয়েকে সামলাও। মাকে কে সামলায় তার ঠিক নেই, মা সামলাবেন তাকে। সবাই চারিদিকে তাকিয়ে তিনি ব্যস্ত হয়ে ওঠেন। অতিশয় অসভ্য অবাধ্য মেয়ে তোমার। এ মেয়ে নিয়ে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। জ্যাঠামশাইয়ের গলা প্রত্যয় স্থির। দরজার আধো আড়ালে দাঁড়িয়ে আধো ঘোমটা ঢাকা করুণ মুখখানা আরও করুণ হয়ে আসে মার। ভাসুরের কথায় তিনি ঘেমে ওঠেন। মেয়ের ভয় ডরহীন স্বাধীন চেতা স্বভাব তার নিজেরই কি কম ভীতির কারণ? নিবারণবাবু গম্ভীর মুখে তামাকের নলে টান দিয়ে বললেন, এইমাত্র মহিম হালদারের বাড়ি গিয়ে তোমার মেয়ের গুণকীর্তন শুনে এলাম। ছি ছি, আমাদের ঘরের মেয়ে, এসব কি বেলের লাগিরি? তিনি নাকি দেশোদ্ধার করছেন। দেশোদ্ধারের নামে যে তোরা কি করিস তা কি কারো জানতে বাকি আছে? ঢোক গিলে চুপ করে রইলেন মা। সুপুরি কাটতে কাটতে জ্যাঠাইমা বললেন, আবার বাড়ির ছাদে কতগুলো ছেলে মেয়ে নিয়ে কি আরম্ভ করেছে কদিন থেকে। কাল আমি সব কটাকে আচ্ছা করে শুনিয়ে দিয়েছি। এসব কি ভালো? নিবারণবাবু আবার মাকে উদ্দেশ করে কথা শুনলেন। বললে তো ভালো শোনায় না, কিন্তু মেয়ের মাথাটি তুমিই খেয়েছ। বাড়িটা আমার স্বদেশী গুন্ডামির আখড়া নয়। এখানে থাকতে হলে আমার হুকুম মেনেই চলতে হবে। আর তা যদি না পারো, ইচ্ছে হলে মেয়েকে নিয়ে তুমি আলাদা হয়ে যেতে পারো, দেশে গিয়ে থাকতে পারো। হাজার হোক ইংরেজ আমাদের প্রভু রাজা, তাদের মান্য করে চলতেই হবে। বড় জায়ের দিকে তাকিয়ে ভাসুরকে লক্ষ্য করে এতক্ষণে কথা বেরুল মার মুখ দিয়ে, এজন্যে ওকে শাসন করুন। নিবারণবাবু বিদ্রুপের ভঙ্গিতে হেসে বললেন, আমি করব তোমার মেয়েকে শাসন? কেন, জুতো খাওয়াতে চাও নাকি? মা এ কথা শুনে আহত হৃদয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। শহর গরম, বুঝলে? তামাকের নলটা জ্যাঠামশাই সরিয়ে রাখলেন পাশে। ইংরেজরা আমাদের আস্পর্দায় ক্ষেপে লাল হয়ে গেছে। মুসলমানরা এসব স্বদেশি ফদেশির ধার ধারে না, তাই তারাই এখন তাদের বন্ধু। তাদেরই এখন হাতিয়ার করে মারছে আমাদের। চালাক জাত বটে, বুদ্ধিটা বার করেছে কেমন দেখো একবার। জগতের কাছে সাধুও রইল, আবার ওদিকে কাজও হাসিল হলো। তা বাপু, যাই বলো, আগুনে হাত দিতে যাওয়াই বা কেন? ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছিস আর কামড় খাবি না? স্বাধীনতার নিকুচি করেছে। জ্যাঠাইমা বললেন, কাল নাকি বংশী লেনে কলের জল নিয়ে দারুণ মারপিট হয়ে গেছে। মুসলমানরা নাকি একজোট হয়ে বলেছে নবাবগঞ্জে আর একটা হিন্দুকেও বেঁচে থাকতে দেবে না। সব হিন্দু মেরে ফেলতে পারলে ইংরেজরা নাকি ওদের রাজা করে দেবে ভারতবর্ষের। মাথা নাড়লেন জ্যাঠামশাই। মিথ্যে বলনি, যা দেখছি তাতে তো ভয়ই হচ্ছে রীতিমতো। যেন থমথম করছে শহরটা, কেবল এখানে ফিসফিস ওখানে গুজগাছ। মুসলমান পাড়া দিয়ে আসতে গা ছমছম করে। ওদিকে নবাব বাড়িতে খানাপিনা চলছে সাহেবদের। পুলিশ কমিশনার আর ম্যাজিস্ট্রেট সাহেব তো 7 বার করে ঢুকছে আসান মঞ্জিলে, 7 বার করে বেরুচ্ছে। শুনছি আক্তার সাহেবের গুণধর পুত্রই হচ্ছে এই যজ্ঞের কর্তা। ওটা হচ্ছে 1 নম্বরের শয়তান। বুড়ো নবাব আমির আলী সাহেব যদি বেঁচে থাকতেন, এতদিনের নাতিকে কুকুর দিয়ে খাওয়াতেন। সে যাই হোক, সাবধান থাকা তো কর্তব্য। তাই তো, ইংরেজের বিরুদ্ধে এখন একটি কথা যে উচ্চারণ করবে, সর্বনাশটি প্রথমে তার ঘরেই ঢুকবে। দরজার দিকে তাকালেন জ্যাঠামশাই। তোমার মেয়ের রকম সকম তো আমি ভালো দেখি নে। আমার অত বুকের পাটা নেই যে বাড়ির মধ্যে কালসাপ পুষব। তাই তো, জ্যাঠাইমা উঠে গিয়েছিলেন একটু সময়ের জন্য।
ফিরে এসে যোগ দিলেন কথায়। আর ওদিকে টিকটিকিগুলো তো সারা দিন সব পাড়ায় পাড়ায় কান পেতে ঘুরছে। ভালো মানুষ সেজে এসে কখন যে কি সর্বনাশ করবে জানতেও পারবো না। শুনছি ইংরেজরা 2 হাতে টাকা ছড়াচ্ছে এই কাজে। ঘরে ঘরে ছেলে বুড়ো সব টাকার লোভে গোয়েন্দার কাজ নিচ্ছে। একটু গলা খাটো করে বললেন, এই তো দীনেশদের বাড়িতে যে সেদিন সৈন্যগুলো এসে অমন মারপিট করে গেল। সবাই তো বলছে পাশের বাড়ির কালীমোহন বাবু নাকি গিয়ে ওদের নামে কি সব লাগিয়েছিল পুলিশের কাছে। তাহলেই বোঝো কে কোন দিন ফস করে কি লাগাবে গিয়ে। জ্যাঠামশাই ডিবে খুলে পান মুখে দিলেন। তারপর বলা নেই কওয়া নেই রাত বিরেতে এসে সার্চ করবার নামে যদি ওরকম মারধর আরম্ভ করে, মেয়েদের অসম্মান করে, তখন উপায়? আর এলে মারধর করবেই, কেন করবে না? কিছু দোষ না পেলেই করে, তার উপরে বাড়ি ভর্তি লাঠি সোঁটা। মেয়ে তো দেশ স্বাধীন করছেন লাঠি শিখে ছোড়া শিখে, তখন পারবে সেসব চালাতে? তারপর গুষ্টি শুদ্ধ হাত করা পড়ে হাজতে পচো। কথা শুনে সুষমা দেবী প্রায় শিহরিত হলেন। এই মেয়ের জন্য সত্যি তার কোনো শান্তি নেই। এরপরে নিবারণবাবু হঠাৎ গলা নরম করে বললেন, সুপ্রকাশ মারা গেছে আজ প্রায় 10 বছর হতে চলল। 10 বছর, এত দিন। সুষমা দেবী চোখ নামালেন, চোয়ালটা ব্যথা করে উঠল। এতদিন তোমরা এখানে আছো, 3 ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে তোমার, খাওয়া বলো পড়া বলো লাগে তো সবই, আর দিনকাল যা পড়েছে। সুষমা দেবী মাথা নাড়লেন। তারপর মেয়ে তোমার যথেষ্ট বড় হয়েছে, তার উপর যেভাবে চলাফেরা করছে তাতে দুর্নাম বই সুনাম নেই। বিয়ে তো দিতে হবে। সুন্দর নয় যে কেউ শখ করে নেবে, বলতে গেলে কুৎসিতি। কদিন পরে বিয়ে হওয়াই অসম্ভব হয়ে উঠবে। কাজেই চেষ্টা চরিত্র করে এখনই পাত্রস্থ করা ভালো। আমার অবস্থা তো দেখছো, 2 মেয়ের বিয়ে দিতেই প্রায় সর্বশান্ত হয়েছি। ছাপোষা মানুষ, দিন আনি দিন খাই। বড় ছেলেটা তো অপদার্থ, বসে খাবার জম। এখানে জ্যাঠাইমা ফোঁস করলেন, ওরকম বলো না, হরু আমার নিতান্ত বাধ্য ছেলে। তাছাড়া সোনার আংটির আবার বাঁকা কি? ছেলে ছেলেই, নাই বা উপার্জন করলো, তবু তো সে মেয়েদের মতো ধনে প্রাণে নিয়ে নামবে না। তার বিয়ের জন্য মাথায় হাত দিতে হবে না। এই তো সেদিন পদির মাসি একটা সম্বন্ধ এনেছে, মেয়েকে গয়না দেবে, বাক্স ভরা কাপড় দেবে। থামো থামো, ওই বুড়ো ছেলের গুণকীর্তন আর করো না, ও আমার জানা আছে। কি জানা আছে? চটে উঠলেন জ্যাঠাইমা। জ্যাঠামশাই সে কথায় কান না দিয়ে আসল কথায় এলেন। তাই বলছিলাম, এই সংসারের বোঝা কদিন বইতে পারবো কে জানে। টাকা কড়ি যা ছিল সবই তো গেছে। তাই বলছিলাম কি। একটু থামলেন নিবারণবাবু। তোমার সুরি লেনের বাড়িটা এবার বিক্রি করে দিলে কেমন হয়? ভালো খদ্দের পাওয়া যাচ্ছে, দামও উঠেছে। একটু চমকালেন সুষমা দেবী। ঘোমটার ফাঁকে ভাসুরের দিকে তাকালেন একবার। নিঃশব্দে দীর্ঘশ্বাস পড়ল একটি। বাড়িটার আর আছেই বাকি। নিবারণবাবু আবার বললেন, পুরনো ঝরঝরে ভাড়াটে ভাড়া দেয় না, মিছিমিছি ট্যাক্সও গোনা। কাজেই আমার মতে ওটা বিক্রি করে দেওয়াই যুক্তিসঙ্গত কাজ, কি বলো? বলবেন কি? বুকটা ধকধক করছে তাঁর। সব ফুরিয়ে গেল, 10 বছরে সব শেষ। এখন বাড়িটায় হাত পড়েছে। পুরো 10,000 টাকার লাইফ ইন্স্যুর ছিল, গয়নাতেও কিছু কম নয়। তাছাড়া কিছু হাতেও ছিল, টুকটাক এটা ওটা বিক্রির টাকাও মন্দ ছিল না। সেসব তিনি আসবার সময় ভাসুরের হাতে তুলে দিয়েছিলেন। আর এখানে আসবার পরে কয়েক মাসের মধ্যেই যখন লাইফ ইন্স্যুরেন্সের টাকাটাও হাতে এলো, সুষমা দেবীর ইচ্ছে ছিল সেটা তিনি নিজের নামে বা সুলেখার বিয়ের নামে রেখে দেন। পারেননি, কিছুতেই পারেননি। এদের ভালোবাসা, যত্ন, মমতার আতিশয্যে তখন তিনি আকণ্ঠ মগ্ন। তাছাড়া বৈষয়িক বিষয়ে খেয়াল করবার মতো মনের অবস্থাও ছিল না। গয়নাগুলোর ট্রাঙ্ক খুলে জ্যাঠাইমা নিজের কাছেই নিয়ে গিয়ে রাখলেন। বললেন, এ অবস্থায় তোর মাথার ঠিক নেই, কবে কোথায় বাক্স খুলে রেখে চোরের পেটে দিবি। শুধু তাই নয়,
দামি দামি শাড়িগুলো সেই সঙ্গে জ্যাঠাইমা যত্ন করে রাখতে নিয়ে গেলেন। কি বলবেন মা? বলবার মতো স্বভাবও নয়, মনের অবস্থাও নয়। একই বাড়ি, একজনের কাছে থাকলেই হলো। আর জ্যাঠাইমা কি তাকে মায়ের বাড়া হয়ে রক্ষা করছেন না এই জ্বলন্ত যন্ত্রণা থেকে? আর তারপর জ্যাঠামশাই যখন টাকাগুলো ভালোভাবে ব্যাংকে ফিক্সড ডিপোজিট দিয়ে রেখে দিলেন নিজের নামে, তখনই বা বলবার কি ছিল? থাক না, একজনের নামে থাকলেই হয়। উনি কি তার বিধবা ভাতৃবধূকে কখনো ঠকাবেন, নাকি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন বাড়ি থেকে? বাকি জীবন এখানে থাকতে হবে, 3টে নাবালক শিশুকে মানুষ করতে হবে। এই ভাসুড়ি তো সকলকে খাওয়াবেন, পড়াবেন, ভালো মন্দ দেখবেন, রক্ষণাবেক্ষণ করবেন। কোন লজ্জায় সুষমা দেবী ওই টাকাগুলো নিয়ে ভাসুর্যা করছেন তার বিরুদ্ধে কথা বলবেন, কিংবা স্বার্থপরের মতো নিজের হাতে আঁকড়ে রাখবেন সব? স্বামীহীন শোকার্ত হৃদয় আসক্তিও ছিল না কিছুর ওপর। সংসারের মন্দ দিকটাও মনে আসেনি। সমস্ত কিছু হস্তগত করেই যখন সুর বদলালেন এরা, হতবাক হয়ে গিয়েছিলেন। বিশ্বাস করতে সময় লেগেছিল, আর বিশ্বাস যখন পাকা হলো ফেরবার উপায় ছিল না। তিনি বুঝলেন সব গেছে, দাবি করবার, চাইবার, নেবার আর কিছু নেই তার। তা নিয়ে একটা কথা বললেও এ বাড়ি ছাড়তে হবে, হবেই। ওটা তাদের মর্মস্থান, সেখানে হাত পড়লে, আমার জিনিস আমাকে দাও বলে দাঁড়ালে মুহূর্তে ফয়সালা হয়ে যাবে সব। একদিনের জন্য সুষমা দেবী আর স্থান পাবেন না এখানে। ওই ঘটনার উপর সম্পূর্ণ জবনিকা পড়ে গেছে। মেয়ের জেদি একরোখা স্বভাবে সর্বদাই সন্ত্রস্ত ছিলেন তিনি। ভয় তার কাছে একবারের জন্য ভুলেও এসব কথা প্রকাশ করেননি। বুক ফেটে গেছে, কত রাত বিনিদ্র কেটে গেছে, কিন্তু তবুও তিনি তার সমব্যথী, সমদুঃখী একমাত্র বন্ধু তার মেয়েকে কথাটা বলতে পারেননি। কিন্তু সব নিয়েও খরচ পোষাল না। এখন বাড়িটা বিক্রি করতে হবে। ঘেমে উঠলেন সুষমা দেবী। নিবারণবাবু থেমে থেমে বললেন, কি বলো তুমি এ বিষয়ে? অস্ফুটে বললেন, ভাঙাচোরা দেয়াল টেয়ালগুলো সারাই করে নিলে হয় না? হলে আর বলবো কেন, ভাড়াও পাচ্ছ না, পরে থেকে শেয়াল কুকুরের আস্তানা হচ্ছে, এরপরে তো কানাকড়িও দাম পাবে না। তাহলে আর আমি কি বলবো? শোনো কথা, গলায় দরদ দিলেন জ্যাঠাইমা। তুই বলবি না তো বলবে কে? তোর বাড়ি। নিবারণবাবু বললেন, তাহলে আমার নামে তুমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দাও। তোমার নামে থাকলে তো আর আমি কিছু করতে পারবো না। সুষমা দেবী চুপ। অপেক্ষা করে করে উঠে দাঁড়ালেন নিবারণবাবু। গভীরভাবে বললেন, ভেবে দেখো, কাল আমাকে জানিও। জীবনে এই বোধহয় প্রথম একটা দুরন্ত মনের জোরের পরিচয় দিলেন সুষমা দেবী। স্বয়ং ভাসুর তাঁকে ডেকে যে কথা বলেছেন, সে কথা আগুনে ঝাঁপ দিতে বলাই হোক আর জলে ডুবে মরতে বলাই হোক, সে কথা রক্ষা করতে চিন্তা করবেন, দ্বিধা করবেন, এ তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তবু আজ মনে হলো কথাটা মেয়েকে বোধহয় একবার জিজ্ঞেস করা দরকার। হোক মেয়ে। তবু যেন মনে মনে কোথায় তিনি সুলেখার কথা ভেবে ভরসা পান। নিজের অজান্তেই কখন যেন মেয়ের কাছে নিজের ভালো মন্দ বুদ্ধি বিবেচনা সব দায় সমর্পণ করে বসে আছেন। বলাই বাহুল্য, নিবারণবাবু যে শুধু গম্ভীর হয়ে উঠে গেলেন তা নয়, জ্যাঠাইমাও থমথমে হয়ে উঠলেন। আর সেই থমথমে মুখের দিকে তাকিয়ে ভয় করল সুষমা দেবীর। দাঁড়ালেন একটু, তারপর পায়ে পায়ে বেরিয়ে এলেন ঘর থেকে। মনটা খারাপ হয়ে গেল। সন্ধে হয়ে এসেছে, কার্তিকের সন্ধে। বিবর্ণ আকাশ কুয়াশায় ঘোলাটে হয়ে উঠেছে। আম, জাম, কাঁঠাল, কলার বাগান ঘেরা বাড়িটা যেন ঝামড়ে এসেছে চারদিক থেকে। মশার ভয়ে ঘরের সব জানালাগুলো বন্ধ করে দিয়ে সুষমা দেবী প্রদীপ জ্বালালেন লক্ষ্মীর আসনের কাছে, ধুনো দিলেন গাঢ় করে। তারপর লণ্ঠন জ্বালাতে এলেন ভাড়ার ঘরের বারান্দায়। লাঠি খেলা, ছোড়া খেলা আজ জমেনি সুলেখার। কাল জ্যাঠাইমার মিষ্ট ভাষণে অভিভূত হয়ে অনেকেই আজ আসেনি, হয়তো আসবেও না। না আসাই উচিত।
ছাদ থেকে আসর ভেঙে দিয়ে সুলেখা গম্ভীর মুখে নেমে আসছিল শিথিল পায়ে। কিন্তু শেষ তৃতীয় সিঁড়িটির মাথায় এসে থামতে হলো তাকে। বাঁ পাশে জ্যাঠাইমার ঘর, সিঁড়ির জানালা দিয়ে পরিষ্কার দেখা যায় ভেতরটা। হয়তো অন্যমনস্কভাবেই তাকিয়েছিল। তাকিয়েই পশ্চিমের দরজা ধরে ছবি হয়ে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর পা নামল না। এমন কিছু অস্ফুট কথাবার্তা নয়, এমন কিছু গোপন ষড়যন্ত্রও নিশ্চয়ই নয় যে শুনতে পেলে বা দাঁড়িয়ে শুনলে অন্যায় হবে। অন্যায় হলেও হয়তো কান পাতত সুলেখা। মাকে ডেকে জ্যাঠামশাই কি বলছেন সেটা অবশ্যই শোনবার যোগ্য। ভালোবেসে যে ডাকেননি সেটা তো অন্তত নিশ্চিত। মা যখন বাড়ি বিক্রির কথায় মাথা নিচু করে রইলেন, তক্ষুনি কাগজ কলম নিয়ে বসে পাওয়ার অব অ্যাটর্নি লিখে দিলেন না, যেন বিশ্বাস হলো না তার। জ্যাঠামশাইয়ের রাগী মুখটা উপভোগ করতে করতে মার আগেই সে ঘরে এসে পৌঁছল। আর তাকে দেখেই আধো অন্ধকারে ঘরে পরামর্শরত দুই ভাই, বাবু আর ছোটু, এগিয়ে এলো উত্তেজিতভাবে। দুটো টাকা দেবে দিদি? লাঠি খেলা ছোড়া খেলার পাটি ভেঙে যাওয়ার দুঃখটা মার বীরত্ব দর্শনে একটু হালকা হয়ে উঠেছিল সুলেখার কাছে। ভাইদের আবদার সহাস্যে শুনে বলল, কি করবি? বলো দেবে? আগে বল কি করবি, আগে বলো দেবে কিনা। কারণ না জানলে দেয়া যায় কখনো? জেনে যদি না দাও? না দেবার মতো কারণ হলে তা জেনেও দেব না, না জেনেও দেব না। বাবু মাথা চুলকল। বাড়ি শুদ্ধ কাল সবাই জাদু দেখতে যাচ্ছে, আমরাও যাব। জাদু? জাদুঘর? না না, জাদু, ভানুমতির খেলা। ছোটু হেসে উঠল। ভানুমতির খেলা? জানো না? সারা শহরের লোক তো জানে। তাই নাকি? নবাব বাড়িতে এক ফকির এসেছে, মন্ত্র বলে সে নাকি সব করতে পারে। নবাব বাড়ি শুনে চকিত হল সুলেখা। কোথায় দেখায়? নবাব বাড়িরই কাজীর মাঠে। কি সুন্দর সাজিয়েছে, গ্যালারি হয়েছে, গদির আসন করেছে, বক্স করেছে। নবাব সাহেব তো রোজ বসে দেখেন, শত শত লোক যাচ্ছে দেখছে। নবাবও যায়? সুলেখার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। রোজ? কাল স্পেশাল শো হবে। কি খেলা দেখাবে জানো? কি? একটা সুতোর বলকে ওপরের দিকে ছুঁড়ে দেবে, সেই বলটা গিয়ে গিয়ে একেবারে আকাশের মধ্যে ঢুকে যাবে, আর সুতোটা শক্ত তারের মতো দাঁড়িয়ে থাকবে। আর সেই তার বেয়ে বাজিকরের একটা ছেলে উঠে যাবে উঁচুতে, যেতে যেতে তাকেও আর দেখা যাবে না। মানে সেও আকাশের মধ্যে ঢুকে যাবে? হ্যাঁ, আর তোরা দেখবি। দু ভাই হাসল। গল্পটা শোনো না। সেই ছেলে শুধু আকাশে ঢুকে গিয়েই ক্ষান্ত হবে না, স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দারুণ যুদ্ধ করবে। বাতাসে বাতাসে সেই যুদ্ধের কারা না কারা শুনতে পাবে লোকেরা। শেষে ছেলেটার হাত কেটে পড়বে নিচে, পা কেটে পড়বে, গলা কেটে পড়বে, মুন্ডু কেটে পড়বে। ফকির তখন সেই কাটা হাত, পা, ধর, মুন্ডু সব জোড়া দিয়ে বস্তায় ভরে কালো কাপড়ে ঢেকে দেবে। তারপর মন্ত্র পড়ে জাদুদণ্ড ছুঁয়ে দিতেই জোড়া লাগানো মরা ছেলেটা আর মোড়া দিয়ে জেগে উঠে বলবে, আমি কোথায়? ব্যাস ব্যাস। তবে তো দেখতেই হয়, উচিত তো। সঙ্গে সঙ্গে তোদের নবাব সাহেবকেও একটু ভালো করে দেখে নেওয়া যাবে। দেখনি? এটা ছোট ভাইয়ের প্রশ্ন। আমি কিন্তু খুব ভালো করে দেখেছি সেদিন। কবে? তোমাদের করোনেশন পার্কের মিটিংয়ে। ঠিক তোমার পিছনে দাঁড়িয়েছিল, একদম সাধারণ ধুতি পরে। ভাবছিল কেউ চিনবে না। আমি ঠিক চিনতে পেরেছি। দেখতে কিন্তু খুব সুন্দর। একটা কাজ করবি? ঠোঁট কামড়ালো সুলেখা। কি? তোদের টিকিটের সঙ্গে আমার জন্য একটা টিকিট কিনে আনবি? তুমি যাবে? বাবু উৎসাহিত হয়ে উঠল। ছোটু বলল, মাকেও নিয়ে চলো না, বাড়ির সবাই তো যাচ্ছে। যাচ্ছে বুঝি? কোথায় যাচ্ছে তা বলতে বারণ করে দিয়েছেন জ্যাঠাইমা, কিন্তু আমি টের পেয়েছি ওরা ওইখানেই ঠিক যাবে। জ্যাঠামশাই তো মারামারির ভয় অস্থির, কাজীর মাঠে যাবেন কি করে? ভয় করবে না? নরম পায়ে লণ্ঠন হাতে সুষমা দেবী ঘরে ঢুকলেন। আবছা আলোতে ঠান্ডা চোখে
3 ছেলে মেয়ের দিকে তাকালেন তিনি। মাথায় অনেক লম্বা হয়ে গেছে বাবু, আসছে বছর ম্যাট্রিক পরীক্ষা দেবে, যোগ্য হতে আর কত বাকি। মনে মনে বোধহয় ভাবলেন কথাটা। আর ছোটু, ছোটু তেমনি রোগা তেমনি ছোট, স্বভাবেও ছোট, দেখতেও ছোট। আর সুলেখা, বুক ভরে নিঃশ্বাস নিলেন, মনে না করে পারলেন না। এটা সুলেখার অনুমান। সুলেখা তার ছেলে হলো না কেন? তাহলে আজ কিসের ভাবনা? ছেলেরা একটুও তাদের বাপের আদর পায়নি, সব পেয়েছে মেয়ে, যেন খুদে বসানো মানুষটি। সুষমা দেবী ঢোক গিললেন, আস্তে বললেন, লেখা, তোর সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে? এটাই আশা করেছিল সুলেখা। তবু অবাক হবার ভান করে বাঁকা চোখে মার মুখের দিকে তাকালো সে। সুষমা দেবী ছেলেদের গায়ে হাত বুলোলেন, একটু বাইরে যা তোরা। ওইটুকু ঘরে 4 জন মানুষ এখন আর তারা ধরে না, গিস গিস করে। বাবু ছোট গিয়ে রাত্রিরে বৈঠকখানায় ঘুমোয়, কিন্তু অন্যান্য সময় আর কোথায় যাবে? ওই ঘরেই 4 জনে জড়াজড়ি হয়ে থাকে। মন্দ লাগে না। 4 জন 4 জনকে প্রাণ ভরে ভালোবাসে, 4 জন 4 জনের দুঃখ বোঝে। সেদিক থেকে সুষমা দেবীর ভাগ্য ভালো। ছেলেমেয়েরা তার সঙ্গে এখনো শিশুর মতো নিবিড় বন্ধনে আবদ্ধ। অবশ্যই কেই বা কতক্ষণ বাড়িতে থাকে, তবু যতটুকু ততটুকুই নিরন্ধ্র। মার কথা শুনে বাবু ছোটু বেরিয়ে এলো। দরজা ভেজিয়ে দিয়ে খাটের বাজুতে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসলেন সুষমা দেবী। একটু চুপ করে থেকে বললেন, ওর মৃত্যুর পরে আমি লাইফ ইন্স্যুর থেকে 10,000 টাকা পেয়েছিলাম। 10,000? চমকে উঠল সুলেখা। সে টাকা সবই তোর জ্যাঠামশায়ের নামে ছিল। আমাকে বলনি তো আগে? শক্ত হলো সুলেখার মুখ। আমাকে জিজ্ঞেস করিস না কেন সে টাকা আমি দাবি করিনি, চেয়ে নিইনি। সব কৈফিয়ত তোকে আমি দিতে পারবো না। আমি স্বীকার করছি আমারই দোষ, কিন্তু তারপর 10 বছর তো রইলাম এই বাড়িতে, সেটাও তো কম কথা নয়। বুঝলাম, এখন কি বলতে চাও বলো। মেয়ের কঠিন মুখের ওপর চোখ বুলিয়ে সহসা হাত চেপে ধরলেন। একটা প্রতিজ্ঞা করবি গা ছুঁয়ে? প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আমাকে ছুঁয়ে বল, সে কথা তুই রাখবি। তার জন্য তোমাকে ছুতে হবে কেন? যদি বলি রাখবো তবে তা রাখবই, কিন্তু কি কথা রাখতে হবে সেটা না জেনে কথা দিতে পারবো না। আমি নিশ্চয়ই এমন কিছু বলবো না যাতে তোর ক্ষতি হতে পারে। ক্ষতি আবার কি? ওসব ক্ষতি টতির কথা আমি ভাবছি না। তবে কি ভাবছিস? কিচ্ছু না। তাহলে কথা দিচ্ছিস? বলো না কি কথা। এসব ছাড়তে হবে। কি সব? মিটিং করা, মিছিল করা, স্বদেশী দলে মেশা। জ্যাঠামশাই বললেন বুঝি? অন্যায় বলেছেন? তোমার কি মনে হয়? ঠিকই বলেছেন, আমিও তাই বলি। কি দরকার তোর বাজে কাজে মাথা গলিয়ে? কলেজ আর বাড়ি ছাড়া তুই কোথাও ঘোরাঘুরি করিস এ আমার একেবারে ইচ্ছে নয়। তাছাড়া বাড়ির ছাদ থেকে ওইসব লাঠি সোঁটা বিদায় দাও, আড্ডা ভেঙে দাও। আর আর কি করিস আমি জানি না। যদি করে থাকিস তাও বাদ দিতে হবে। এতক্ষণ ধরে জ্যাঠামশাই জ্যাঠাইমা বুঝি এসবই শাসালেন? কথাটা কি মিথ্যে? সত্য মিথ্যার প্রশ্ন নয়। আমার কোনো কাজ তোমার নিজের অপছন্দ হলেই তুমি বলবে, কিন্তু অন্যের প্রতিধ্বনি করো না, অন্তত আমার উপরে করো না। তুমি তো জানো সে কথা আমি রাখবো না। মুহূর্তকাল চুপ করে থেকে সুষমা দেবী বললেন, এসব করে কি লাভ? কেবল নিন্দে। অত বড় একটা শক্তির বিরুদ্ধে তোরা কি করতে পারিস? পারা না পারার কথা নয়, ইচ্ছে অনিচ্ছের কথা। কিন্তু সে কথা যাক, এটাই কি তোমার বলবার কথা ছিল? তুই তো বুঝিস আমি কত অসহায়। বাবু ছোটু যতদিন নিজের পায়ে দাঁড়াতে না পারবে, যতদিন তোর বিয়ে দিতে না পারবো, পরের মুখের দিকে তাকিয়েই চলতে হবে আমাকে। এরা যা চান না, যা ভালোবাসেন না, তাঁদের বাড়িতে বসে সেসব তো আমরা করতে পারি না। শক্ত মুখে জানালায় গিয়ে দাঁড়ালো সুলেখা।
আঁচলে মুখ মুছে গম্ভীর হয়ে বলল, কথা তোমার শেষ হয়েছে? না। আমি পড়তে বসবো, তাড়াতাড়ি বলো। মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। ইতস্তত করে বললেন, তুই বড় হয়েছিস, আশা করি সব বুঝে জবাব দিবি। তোমার কথার না জ্যাঠামশাইয়ের কথার? যারই হোক, দুটো তো আলাদা নয়। তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে যথেষ্ট আছে। তুই কি ঝগড়াই করবি, কথাটা শুনবি না? বলো না। শান্ত মনে যদি না শুনিস বলতে পারবো না। বেশ, বলো। জানালা ছেড়ে মার সান্নিধ্যে এলো সুলেখা। সুষমা দেবীর দুই চোখ চকচক করছে জলে। সহসা মাকে জড়িয়ে ধরে আদর করল সে। তোমার সব কথা আমি শুনবো মা, কিন্তু ওদের মুখের দিকে আর তুমি তাকিয়ে থেকো না। সুষমা দেবী ঝুপ করে ডুব দিলেন জলে। তোর জ্যাঠামশাই বাড়িটা বিক্রি করে দিতে চান। জানি। কি করে জানলি? তুমি কি বললে? কিছু বলিনি। কি বলবে ভাবছ? ভাবছি টাকার তো দরকার, বলছেন ভালো দাম পাওয়া যাচ্ছে। মার চোখে চোখ রাখল সুলেখা। আমাকে গোপন করে যতদিন যা করেছ তার আর কোনো প্রতিকার নেই, কিন্তু এখন জ্যাঠামশাইয়ের কোনো লোভই আর চরিতার্থ হবে না। এসব তুই কি বলছিস? তোমার গয়নাগুলো কোথায়? সুষমা দেবী চুপ করে রইলেন। তাও গেছে তো? এই 10 বছরে তাহলে খেতে পড়তে আমাদের কত লাগলো মা? বাজে কথা রাখ, যা বলছি জবাব দে। আমাদের তো টাকার অভাব নেই, বাড়ি বিক্রি করব কেন? শোনো কথা, এতক্ষণ বললাম কি? হিসেবটা আগে নিয়ে নি। সুষমা দেবী ভুরু কুঁচকলেন। দেখ, এসব কথা নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি করবি না। আমি কোনোদিন কিছু বলিনি, হাজার হোক গুরুজন। উহ! ছটফটিয়ে উঠে দাঁড়ালো সুলেখা। তোমার এই গুরু ভক্তিটা একটু কমাও তো। দয়া করে গুরুজনটিকে জিজ্ঞেস করো, ভাইয়ের নাবালক সন্তান আর তার স্ত্রীকে ঠকিয়ে নিজের মেয়ে দুটিকে না হয় কিছু খরচাপাতি করে বিয়ে দিয়েছেন, তাছাড়া আর কি এমন মুখ্য লাভটা হলো? জিভ কাটলেন সুষমা। ছি, এসব কি কথা লেখা! ইচ্ছে করলে তো উনি তাড়িয়েও দিতে পারতেন, লোকেরা তো তাও দেয়। বাড়িটা ওর একার হলে হয়তো লোকেদের দৃষ্টান্তই অনুসরণ করতেন। কেলেঙ্কারির ভয়ও তো আছে। তাছাড়া দুজন বিনি পয়সার কাজের লোক নেহাত ফেলনা নয় আজকালকার দিনে। মনে রাখিস, 10টা বছর এখানেই আছিস, খেতে পড়তে পয়সা লাগে না না? আরো কতদিন থাকবো হিসেব আছে তার? বাড়ি বিক্রি করতে পারলে অবশ্যই একটা হিসেব চটপট করে ফেলতে পারবেন জ্যাঠামশাই। আর আমিও অন্য কিছুর হিসেব না জানি, লাথি গুঁতো অনাদর অবহেলার হিসেবটা তো অন্তত জানি। আজ যে এত বড় হয়েছি, কলেজে পড়ছি, তার জন্য কত লড়াই করতে হয়েছে তার হিসেবও ভালো করে মনে আছে আমার। যাকগে, মোট কথা বাড়ি আমাদের বিক্রি হবে না। দয়া করে এ কথাটা ওকে জানিয়ে দিও। রাগ করলেন সুষমা দেবী। না করলে চলবে কি করে? রাগ করে যদি দেশে পাঠিয়ে দেন? পাঠাবার কর্তা কি উনি? নিশ্চয়ই। তোর বাবা নেই, উনি অভিভাবক, ওর কথাতেই তো ওঠা বসা। বেশ তো, এ বাড়িতে যদি নেহাতি নাই থাকতে দেন, সুরিলেনের বাড়িতেই চলে যাব। সেখান থেকে তো আর জোর করে দেশে পাঠাতে পারবেন না। সে কি? আর টাকা কড়িরও একটা হিসেব নেওয়া দরকার। কি বলছিস তুই? মেয়ের কথায় তাজ্জব বনে গেলেন মা। বড় বড় দম নিয়ে সুলেখা বলল, আর এ বাড়ির অংশ ছাড়ব না। লোক ডাকিয়ে বাড়ি ভাগ করিয়ে তবে অন্য কথা। ছি 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 ছি! এতখানি জিভ কাটলেন সুষমা দেবী। ছি ছি তোমাকে! উত্তেজনায় হাঁটতে লাগলো সুলেখা। যাদের বাপ অত টাকা রেখে গেছেন তাদের তুমি রাস্তার ভিখিরির মতো মানুষ করেছ। ওদের কাছে এত টাকা আমাদের গচ্ছিত ছিল, তবু কোনোদিন নিজের ছেলে মেয়েদের সমান ওরা আমাদের খাওয়াননি পড়াননি। ডাল ভাত মুড়ি, এই 4 বেলার খাওয়া, আর এই গুদমে থাকা। এত বছরের মধ্যে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দেননি। অথচ খরচের বেলায় আমাদের বেশি, ওদের কম। এই অদ্ভুত অঙ্কটার একটা ফয়সালা করতে হবে তো।
ব্যস্ত হয়ে নড়ে চড়ে উঠে দাঁড়ালেন সুষমা দেবী। চুপ কর লেখা, চুপ কর। কেউ শুনে ফেললে কি হবে বল দেখি। ছি ছি, এত বড় গুরুজন, তিনি যাই করুন, তাই বলে তুই বলতে পারিস এসব কথা? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। লালচে মুখে হাসল সুলেখা। লজ্জায় আর মরতে হবে না তোমাকে। তোমার গুরুজনটি এবার ভাত না দিয়েই মারতে পারবেন বাড়ি বিক্রি না করলে। সে টাকাটা তো এখনো খাওয়া হয়নি। চোর, পাপিষ্ঠ। ক্ষোভে দুঃখে আধখানা হয়ে এবার ঘর ছেড়ে সুষমা দেবী মেয়ের সামনে থেকে বাইরে এসে দাঁড়ালেন। এবাড়ির বউ তিনি। কোন ছেলেবেলায় এসেছেন। চিরদিন ঘোমটা টেনে অন্ধের মতো সকলের সব কথা শুনে মাননীয়দের মান্য করে শ্বশুর ভাসুরের সেবা করতেই তিনি অভ্যস্ত। কোনোদিন তিনি তাদের বিচার করেননি, বিশ্লেষণ করেননি। ন্যায় করুন, অন্যায় করুন, তাঁরা তার চেয়ে বড় এই একমাত্র অভিজ্ঞান। এখন মেয়ে কিনা এরকম বলছে, এরকম অপমান করছে, এ যে পাপ, এই লজ্জা তিনি রাখবেন কোথায়? ঘরের মধ্যে তক্ষুনি ফিরে এলেন আবার। দেখ, এসব নিয়ে যদি জ্যাঠার সঙ্গে অসভ্যের মতো কথাবার্তা বলিস তাহলে কিন্তু ভালো হবে না। সুলেখা জবাব দিল না, পড়তে বসল বই খাতা খুলে। বুঝলি তো, আমার কথা মনে থাকবে তো? বিশ্বাস নেই তার মেয়েকে। যা মুখরা, যেরকম উদ্ধত, লঘুগুরু ভেদ আছে নাকি? বইয়ের অক্ষর থেকে মুখ তুলে মাকে খানিকক্ষণ দেখল সুলেখা, তারপর আবার পড়ায় মন দিল। কথা তুলল খেতে বসে। জ্যাঠামশাই, গরম ভাতে গরম মুসুরির ডাল আর ডালের বড়া দিয়ে গ্রাসটা মুখের মধ্যে পড়ে নিবারণবাবু ভুরু কুঁচকে ভারী গলায় জবাব দিলেন, কেন? আমাদের সুরিলেনের বাড়িটা কি বিক্রি করতে চাইছেন? কেন, তার জন্য তোর অনুমতি নিতে হবে নাকি? কথার সুরে রাগ এবং টিটকিরি দুটোই স্পষ্ট হয়ে উঠল। আপনি না নেন, মাকে তো নিতেই হবে। ও, তোর মা বুঝি তোর অনুমতি না নিয়ে কিছু করতে পারে না? সম্প্রতি অনেক ঠেকে এই সুবুদ্ধিটুকু তার হয়েছে বলে মনে হয়। তাই নাকি? তাহলে বাড়ি বিক্রি করা না করা এখন তোর মতামতের ওপর নির্ভর করছে? হ্যাঁ। এটা ভেবে দেখেছিস, খাওয়া পড়া থাকা সমস্তই যাদের অন্যের ওপর নির্ভর, তাদের অত স্বাধীন ইচ্ছার কোনো মূল্য নেই? চাপা ক্রোধে নিবারণবাবুর গলার শির ফুলে উঠল। ঠান্ডা গলায় সুলেখা বলল, হ্যাঁ, সেটা একটা মস্ত সমস্যা বটে। তা আমার বাবার 10,000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা তো আপনার কাছে আছে। আমি ভাবছি। এরকম একটা কথা শুনবার জন্য প্রস্তুত ছিলেন না নিবারণবাবু। চমকে গেলেন। সুলেখার জ্যাঠাইমাও মাছের কাশি থেকে মাছ বেচে কাকে কোনটা দেবেন ঠিক করতে করতে থমকালেন। নিবারণবাবুর ছেলেমেয়েরাও একটু হকচকিয়ে তাকালো সুলেখার মুখের দিকে। কয়েক মুহূর্তের জন্য একটা অখণ্ড নিস্তব্ধতা। তারপরেই নিবারণবাবু দাঁতে দাঁত ঘষে খিচিয়ে উঠলেন, টাকা তো তোমাদের বসে আছে কিনা? 10 বছর ধরে কাঁড়ি কাঁড়ি তো গেলনি কেউ। রাগ করছেন কেন? ওই টাকা ভেঙে যে আপনি আমাদের খাইয়েছেন তা তো কখনো শুনিনি। বরাবর তো বলে আসছেন আপনিই আমাদের খাওয়ান। বাড়িতে লোক এলেই তো সে কথা বলে জ্যাঠাইমা, দুঃখ করেন। চুপ করো অসভ্য মেয়ে। এটা জ্যাঠাইমার ধমক। সুলেখা যে ধমকটা শুনেছে বলে মনে হলো না। সোজা নিবারণবাবুর দিকে তাকিয়ে থেকে বলল, তাহলে সেই 10,000 টাকা থেকে 10 বছরে আমাদের কত খরচ হয়েছে? 10 বছরের খাওয়া পড়া ওই 10,000-এ চলেছে তোমাদের না? আমার আর ঘাড় ভাঙনি, পাজি মেয়ে। মিছিমিছি সংশয় রেখে লাভ কি? তার চেয়ে বরং একটা হিসেব করে ফেলা যাক না, দেখা যাক না ঘাড় কে ভেঙেছে। আমরা 4 জন মানুষ, দুবেলা 2টো ভাত আর সকালে বিকেলে 2 মুঠো মুড়ি, এই তো খেয়েছি। তাও বাবু ছোট খাবার উপযুক্ত হয়েছে এই সেদিন। এতদিন ওরা ছোট ছিল, অল্প খেয়েছে। আর মা রাত্রে 1 মুঠো খই খেয়ে জল খান। হিসেব যখন করাই হচ্ছে তখন এগুলোও তার মধ্যে পড়বে। আর তরি তরকারির বেশিরভাগটাই জমি থেকে ওঠে। ওতে আপনারও যত অধিকার, আমাদেরও ততটাই। পুকুরটাতে অপর্যাপ্ত মাছ হয়। অর্জুন নিকারীকে বন্দোবস্ত দিয়েছেন,
সে সবটা নিয়ে রোজ আমাদের 3 পুকুরে মাছ দেয়, তার জন্য পয়সা লাগে না। যদিও আমাদের অর্ধেক ভাগ, তবু সে মাছ থেকে যতটুকু পরিমাণ আমাদের দেওয়া হয় সেটা চোখে দেখতে গেলে দূরবীন লাগে। তাহলে ভেবে দেখুন, 1 মাসে আমরা 3 ভাই বোন আর মা কত টাকার চাল আর মুড়ি খেয়েছি। সে হিসেবও আপনাকে আমি মুখে মুখে বলে দিতে পারি। 8 আনা দিয়ে 1 টিন মুড়ি রাখেন জ্যাঠাইমা। 5 দিন যায়, আমরাও খাই, ওরাও খায়। 8 আনায় 5টি দিন গেলে 10 দিনে 1 টাকা, আর 30 দিনে 3 টাকা। 3 টাকার মধ্যে 3 ভাগ করলে 1 ভাগ আমাদের 1 টাকা পড়ে, আর ওটা 1 ভাগই হবে। তার কারণ ওরা 6 ভাই বোন, আমরা 3 জন। তার মানে জলখাবার 1 টাকা মাস, আর চাল ধরুন 1 সের দিন। তার বেশি তো কিছুতেই নয়। 30 সের চালের দাম 20 টাকা মন হিসেবে 15 টাকা। আসল খরচ তাহলে 16 টাকা। কাপড় চোপড় আপনারা দেন না, আগে পুজোর সময় ঝি চাকরদের সঙ্গে মিলিয়ে 2-4 বার দিয়েছেন বটে, আমরা তা কোনোদিন নিইনি। কাপড় চোপড় আমাদের প্রচুর ছিল, দরকারও হয়নি তখন। আর যতদিন থেকে দরকার হয়েছে ততদিন থেকে আমি টিউশনি করি, আমিই কিনে নিই। তাহলে হিসেব করে দেখুন মাসিক খরচ আমাদের কত দাঁড়ায়। ধৈর্যচ্যুতি ঘটল নিবারণ বাবুর। ফেটে গিয়ে বলে উঠলেন, বেয়াদব মেয়ে, তুই আমার সঙ্গে এভাবে কথা বলিস? তোর এতটুকু ভয় নেই, লজ্জা নেই? লজ্জা আর ভয় ওটা আমার মায়ের একলার সম্পত্তি। তার ফল এমন কিছু ভালো হয়নি যে অনুকরণ করব। সে কথা যাক, আসল কথা যেটা, সেটা হচ্ছে এই বাড়ি বিক্রি করার কথাটা উঠল কেন? আপনি যদিও বলেন বাড়িটা ভেঙে গেছে, খালি পড়ে আছে, আমি জানি কথাটা ঠিক নয়। তার মানে আমি মিথ্যা কথা বলছি? তা কেন বলবেন? তবে আমিও ঠিক কথাই বলছি। বাড়িটাতে এতদিন যিনি ভাড়াটে ছিলেন তার মেয়ে আমাদের সমিতির সভ্য। মাত্র 1 মাস হলো আপনি তাদের নোটিশ দিয়ে উঠিয়ে দিয়েছেন বিক্রি করবেন বলে। বাড়িটা পুরনো হয়েছে ঠিকই, সারানো দরকার, রং করা দরকার, কিন্তু তাই বলে বসবাসের অযোগ্য নয়। তাহলে তার ভাড়া নিয়মিতভাবে 35 টাকা করে আপনি আদায় করতে পারতেন না? ভাতের থালা ঠেলে দিয়ে নিবারণবাবু চেঁচিয়ে উঠলেন, কি বলতে চাস তুই? তোদের টাকা আমি চুরি করেছি? জল খেল সুলেখা। না না, সে কথা উঠছে কিসে? ফিক্সড ডিপোজিটে 10 বছর ধরে 10,000 টাকা পড়ে থাকলে সুদ কতটা হতে পারে সেটাই ভাবছি মনে মনে। ধরুন 35 টাকা করে মাসে যে বাড়ি ভাড়াটা আপনি নিয়মিত নিচ্ছিলেন সেটাই আপনি আমাদের খাওয়ার জন্য খরচ করেছেন। 16 টাকার জায়গায় তার দ্বিগুণের চেয়ে বেশি টাকাই ধরা গেল সে বাবদ। থাকার তো খরচ নেই। এ বাড়ি যখন আমাদের দাদুর, তখন আমাদেরও নিশ্চয়। কাজেই ওই গুদোমটাতে থাকতে দিয়েছেন বলে যে ভাড়া নেবেন তা পারবেন না। সুতরাং 10,000 টাকা নিশ্চিন্ত মনে 10 বছর ধরে ব্যাংকে পড়ে থেকে চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে নিশ্চয়ই এতদিনে 1,015তে দাঁড়িয়েছে। তাহলে সেই 15,000 আর আমার মায়ের গয়না, তাও তো কিছু মন্দ নয়। আপনি তো সবই জানেন। ঠাকুমা সীতাহার, কানপদ্ম আর রতনচূড় তিনি মাকেই দিয়েছিলেন। তাল তাল সোনা সব। তাছাড়া মায়ের বিয়ের পুরনো ভারী ভারী গয়নাগুলো সব তেমনি আছে। আবার কলকাতায় গিয়ে বাবা হাল ফ্যাশনে আলাদা সব গড়িয়ে দিয়েছিলেন। সব মিলিয়ে 1,030 টাকার সোনা তো আছেই, বেশিও হতে পারে। এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, কাজেই এসব আমি এখন বুঝে নিতে চাই। আপনিও বুড়ো হয়েছেন, পরের ঝঞ্ঝাট হাতে রেখে লাভ কি আপনার? লেখা! নিবারণবাবু গগন ফাটিয়ে গর্জে উঠলেন। গলার স্বরে দেয়াল কাঁপল। ছেলে মেয়েরা কেঁপে উঠল। নিজের ঘর থেকে সুষমা দেবী ছুটে এলেন। কিন্তু সুলেখার মুখে চোখে কোনো ভাবান্তর বোঝা গেল না। নির্বিকার ভঙ্গিতে কপালে উড়ে পড়া চুল পিছনে ঠেলে দিল। মুখের ভাত আয়াস করে চিবোতে চিবোতে আবার বলল, এত টাকা আমাদের, অথচ এখানে আমরা থাকি আশ্রিতের মতো। উঠতে বসতে আপনারা ভাতের খোঁটা দেন। মায়া মমতা না হয় নাই আছে, ধর্ম নেই, বিবেক নেই। মনে মনে জানেন না কার ভাত কে খাচ্ছে, কি কষ্টে আমরা থাকি এখানে, ভিখিরির চেয়েও অধম হয়ে। আর যদিও এ বাড়িটিতে আপনার মতোই আমাদের অধিকার,
তবুও আপনাদের ব্যবহারে সবসময় মনে হয় আমরা যেন বাইরের কেউ। সেবার আমার ভাইয়ের অসুখে আপনি একটা ডাক্তার পর্যন্ত ডাকলেন না। মাকে দিয়ে 3টে ঝিয়ের খাটুনি একলা খাটান। কেন? কিসের জন্য? কি ভেবেছেন আপনারা? এতদিন আমি জানতাম না এসব। কয়েক ঘন্টা আগেও জানতাম আপনাদের দয়া ভিক্ষাই আমাদের জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু আজ এই মুহূর্ত থেকে সব ছবি বদলে যাবে এ বাড়ির। আমি আমাদের পাওনা গন্ডা পাই পয়সাটি পর্যন্ত বুঝে নেব এবার। দরকার হলে লক্ষ্মীবাজারের উকিল দাদুকে ডেকে আনবো আমি আমার মা নই, আমি আমার। সুষমা দেবী এক হাত ঘোমটা দিয়ে ছুটে এসে হাত ধরে এক হাঁচকা টানে মেয়েকে দাঁড় করিয়ে দিলেন। লজ্জায় দুঃখে মরে গেলেন ভাসুরাজ জায়ের কাছে। নিবারণবাবু ভাতের থালাটা তুলে এক আছাড় মেরে খাওয়া ফেলে উঠে দাঁড়ালেন। ভাইজির মুখের সামনে গিয়ে রাগ সামলাতে না পেরে একটা চড় মারলেন ঠাস করে। ক্রুদ্ধ বাঘের তর্জনে গর্জনে ভরে ফেললেন ঘরটা। বেতরিবত বেয়াদব মেয়ে, এত বড় কথা তোমার, এত বড় আস্পর্ধা! বেরো, বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা তুই এই বাড়ি থেকে। নিয়ে আয় তোর উকিল দাদুকে, মামলা কর। একটা পয়সা আর পাস কিনা আমার কাছ থেকে দেখ ভালো করে। এক মুঠো ভাতের জন্য রাস্তায় রাস্তায় ঘুরলেও আর তেল গলবে না এখানে। যা, এক্ষুনি বেরিয়ে যা। হনহন করে কুয়োতলা গিয়ে রাশি রাশি জল ঢেলে আঁচাতে আঁচাতে গলা ফাটিয়ে আরো যে কি বললেন আর বললেন না তা তিনিই জানেন। মা উপুর হয়ে জ্যাঠাইমার পা দুটো জড়িয়ে ধরলেন। ক্ষমা করুন, ক্ষমা করুন, আমার দুঃখ বুঝে ওকে ক্ষমা করুন আপনারা। সুষমা যত জোরে টেনে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছিলেন তার দ্বিগুণ জোরে মাকে টেনে দাঁড় করিয়ে দিল সুলেখা। বলল, কিসের ক্ষমা? কার জন্য ক্ষমা? তোমার ইচ্ছে হলে তুমি যত খুশি মাথা করো সকলের পায়, কিন্তু আমার জন্য নয়, কিছুতেই নয়। আর মানুষের মাথাটা এমন কিছু নিকৃষ্ট অঙ্গ নয় যে কোনো একটা মানুষের পাই সেটা ঠেকানো যায়। নিজেকে নিজে একটু সম্মান করতে শেখো, দাঁড়াতে শেখো। এরপরে সুষমা দেবী কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা কুটে রুদ্ধস্বরে বললেন, আমার কেন মরণ হয় না, আমার কেন মরণ হয় না? ঘর ছেড়ে যেতে যেতে বিদ্রূপে ঝলসে উঠল সুলেখা। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি তো সর্বদাই মরে আছো, আর কত মরবে? লজ্জায় মরে আছো, ভয়ে মরে আছো, দুঃখে মরে আছো, অপবাদের আশঙ্কায় মরে আছো, সকলের পায়ের তলায় গড়িয়ে সারা দিনই তো মরে আছো তুমি। বরং ভগবানকে ডেকে বলো তোমার এই মরা দেহে একটু প্রাণ শক্তি দিন। তোমার মতো মানুষকেও যারা ঠকাতে দ্বিধা করে না সেই সব বিবেকহীন মানুষগুলোকে একটু তাকিয়ে দেখুন। বলাই বাহুল্য, সেই রাতে আর খাওয়া দাওয়া হলো না কারো মুখেই আর একটি শব্দ শোনা গেল না। পরের দিন সকালেও থমথমে। সুলেখা ছাতা নিয়ে কোথায় বেরিয়ে গেল, এলো সেই 12টায়, আর এসেই জিনিসপত্র গোছাতে বসে গেল। খেলো না। বাবু ছোটুর ভানুমতির খেলা দেখা হলো না, সুলেখার নবাব দর্শন হলো না, কারোর সঙ্গে কারো কথা বিনিময় হলো না। একটা জগদ্দল পাথরের মতো ভারী বাড়িতে ভারী মানুষেরা চলতে ফিরতে লাগলো নিঃশব্দে। তার পরের দিন সকালে সুলেখা ঘোষণা করল, আমরা কাল থেকে আমাদের সুরিলেনের বাড়িতে চলে যাব। শুনে জ্যাঠাইমা চোখ না তুলেই বললেন, বেশ। জ্যাঠামশাইকে বলবেন। বলবো। মার গয়নাগুলো মাকে দিয়ে দেবেন, দরকার হবে। আর বাবার লাইফ ইন্স্যুরের টাকাটা আমার মায়ের নামে ট্রান্সফার করিয়ে দিতে হবে। এবার জ্যাঠাইমা জবাব দিলেন না কোনো। জবাবের প্রত্যাশায় সুলেখাও দাঁড়ালো না। নিবারণবাবু বাজারে গিয়েছিলেন, বোধহয় আধ ঘন্টার মধ্যেই হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাড়ি ফিরে এলেন। পিছনে একজন বোরকা পরা স্ত্রীলোক, রোজের ডিমওয়ালি হাসানের মা আর বুড়ো গফুরের ছোট নাতি রমজান খাঁ। ভয়ে কাঁপছে সব। ঘরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েও কাঁপুনি কমছে না কারো। জ্যাঠামশাই ঊর্ধ্বশ্বাসে বললেন, মারামারি, সাংঘাতিক মারামারি, হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে, দোকান বাজার লুট হয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে। এর বেশি বলবার সুযোগ হলো না জ্যাঠামশাইয়ের। বলে ঢলে পড়লেন জ্যাঠাইমা। মা দৌড়ে জল পাখা নিয়ে এলেন। বাড়ি শুদ্ধ লোক ছুটে এলো সে ঘরে। তারপরেই দুধদার সব দৌড়ালো দরজা জানালা বন্ধ করতে।
জ্যাঠামশাই কোঁচার খুঁটে ঘাম মুছতে মুছতে কথা শেষ করতে চেষ্টা করলেন। কি কাণ্ড, কি ভয়ঙ্কর ব্যাপার, বলা নেই কওয়া নেই শালারা। বলেই হাসানের মার দিকে তাকিয়ে থেমে গেলেন। ঢোক গিলে মিষ্টি মুখে বললেন, তোমরা বসো মা, তোমরা বসো, কিচ্ছু ভয় নেই। কি ব্যাপার বলো দেখি রমজান। বোরকা পরা স্ত্রীলোকটি আর হাসানের মা জড়সড় হয়ে বসল এক কোণে। রমজান কাঁদো কাঁদো হয়ে বলল, কেমন কইরা কমু মাহাজান, সকালবেলা নাস্তা কইরা কামে বাই রইছি, এর মধ্যেই এই ডরের চোটে আপনার পিছে পিছে আইয়া এইখানে ঢুকলাম। এখন কয়েন দেখি কেমনে বাসায় যাই। আমাগো জাত যখন আপনি গো মারতেছে, তখন আপনি গো জাতি কি সাইরা কথা কইব। কি যে বলিস, জ্যাঠামশাই সান্ত্বনা দিলেন। তোদের কিচ্ছু ভয় নেই, নিশ্চিন্তে বস। হাঙ্গামা থামলে আমি নিজে গিয়ে তোদের হিন্দু পাড়া পার করে দিয়ে আসব। কিন্তু ভাবছি যে হঠাৎ হলোটা কি, এমন একটা উটকো দাঙ্গা কে লাগালো, পরামর্শটা কার? আমার নানা কয়। লুঙ্গি ঝেড়ে কোণে একটা জল চৌকিতে বসল রমজান। ওই নবাব হারামজাদাই যত নষ্টের গোড়া। ইংরাজগো লগে খানা খায়, ম্যাম লইয়া নাচে, আর ভাবে যে আমি কি ওই নুরে ফুইলা ওইলাম বাউয়া ব্যাং। হতাশভাবে মাথা নাড়লেন জ্যাঠামশাই। অথচ ভেবে দেখ, ওর ঠাকুরদা আলী সাহেব একটা কেমন মানুষ ছিলেন, দেবতার মতো। ইংরেজদের উনি জুতোর শুক তলার চেয়েও হেয় জ্ঞান করতেন। এখন সেই ইংরেজরাই হলো তার নাতির ধ্যান জ্ঞান। আর কয়েন ক্যান কর্তা, ওই হালার পুত বান্দরের বাচ্চাটা দেখলে তো মনে হয় বুঝি অখুনি গাছের থন কলা খাইতে খাইতে লাইমা আইছে। এইখানে আইয়া হালা ওইসে পুলিশের কর্তা, তেজ কত। হাকিমটা আর এইটা দিনে 7 বার কইরা অহন আসান মঞ্জিলের ফটকে ঢুকতাছে আর বাইর হইতাছে। খাতিরে পিড়িতে মেদিনে ফাটে। জ্যাঠাইমা সামলে উঠেছেন ততক্ষণে, ছুটেছেন ঘরের আনাজ কানাজ দেখতে, বিশেষ জিনিস সাবধান করতে। সুলেখা বন্ধ জানালা ফাঁক করে বেলা 9টাতেই সুমসাম শহরের চেহারাটা দেখে নিল একবার। সেদিন অবশ্যই ওইখানেই থামল ব্যাপারটা। কিন্তু ত্রাস কমতে 2 দিন কেটে গেল, আর 4র্থ দিনে ভোর না হতেই পুলিশ ভ্যান এসে দাঁড়ালো গলির মুখে। পাঠান সৈন্যে ভরে গেল গলিটা। সার্জেন্টরা নিজের পাড়ার প্রত্যেকটা বাড়ি খানাতল্লাশ করল। একে লাথি মারল, তাকে গুঁতো দিল, বিছানা বালিশ ছিঁড়ে ফেরে তছনছ করে ফেলল। আত্মরক্ষার উপায় হিসাবে লাঠি দা যে বাড়িতে যে যা সংগ্রহ করে রেখেছিল সব নিয়ে চলে গেল। এমনকি কয়লা ভাঙা হাতুড়িটা পর্যন্ত বাকি রাখল না। মশারি টাঙাবার খাটের বাজুগুলোও ছাড়ল না। রাত জেগে যেসব ভলান্টিয়াররা যার যার নিজের এলাকা পাহারা দিচ্ছিল, তাদেরও ধরে নিয়ে গেল বন্দুকের কুঁদোর খোঁচা মারতে মারতে। তারপর যখন বেলা বাড়ল, সব বাড়িতে সবাই খেয়ে দে ঈষৎ অনবধানে আলস্যে গা এলালো বিছানায়, ঠিক তক্ষুনি হুসনি দালানের অভ্যন্তর থেকে শত শত কণ্ঠের চিৎকার উঠল, আল্লাহ আকবার। এই হুসনি দালান এখানকার মুসলমানদের একটি বিশেষ পবিত্র জায়গা। ঈদের দিনে এরা এখানেই একত্র হয়। কোনো পরব হলে মেলা বসে এখানে। বুক চাপড়াতে চাপড়াতে হাসান হোসেনের মিছিল বেরোয় এখান থেকে। কোনো জরুরি সভা হলেও এখানেই জমায়েত হয় সব। হুসনি দালানের পবিত্র মাটিতে আজ ওরা কাফের দলনের প্রতিজ্ঞা নিয়ে একত্র হচ্ছিল বোধহয়। এতক্ষণে বেরুলো তৈরি হয়ে। যে শহরে রাস্তায় একসঙ্গে 3 জন লোক দাঁড়ালেও পুলিশ রেহাই দিচ্ছিল না, গৃহস্থদের দৈনন্দিন জীবনের যন্ত্রপাতিও যেখানে বাজেয়াপ্ত করা হচ্ছিল, সেই শহরের বড় বড় রাস্তাগুলো সহসা শত শত মাথায় কালো হয়ে উঠল। লাঠি, সোঁটা, সোডার বোতল, কিরিচ, বল্লম, মাংস কাটার ছুরি, ছোড়া, কোনো কিছুরই অভাব দেখা গেল না তাদের হাতে। আর সবচেয়ে আশ্চর্য, যে পুলিশের ভ্যান সারাদিন ভেপু বাজিয়ে, বুক কাঁপিয়ে, দাঁত খিচিয়ে এখানে ওখানে আনাচে কানাচে ঘুরে বেড়ায় শহর শান্ত রাখার জন্য, তাদেরও দেখা মিলল না কোথাও। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ঘরে ঘরে রোল উঠল আর্তনাদের। শিশুর কান্নায়, মেয়েদের চিৎকারে, পুরুষের ভয়ার্ত গলার বিকৃত আওয়াজে আকাশ বাতাস মথিত হল। রক্ত আর রক্ত, কাটা আর ছেঁড়া, খুন আর জখম। জ্বালালো, পোড়ালো, ভাঙলো, ছিঁড়ল। যে যে রাস্তা দিয়ে গেল
সেসব পাড়াগুলো একেবারে তছনছ করে দিয়ে বীরের ঝাঁক বেরিয়ে গেল সদর্পে। যখন সব শেষ হলো তখন হর্ন দিতে দিতে রাস্তা কাঁপিয়ে রক্ষা করতে এলো সরকারি পুলিশের গাড়ি। আজ এই পর্যন্তই। উপন্যাসের ৫ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।